আমরা এর মধ্যে আপনার ইন্ডিয়াতে গেছি আমার শ্বশুরবাড়িতে, সেখান থেকে আমরা দিল্লি, আগ্রা, আজমির শরীফ এইগুলো বেড়াতে গেছি, বাচ্চাদের নিয়ে গেছি। সেগুলো তো আপনার নিঃসন্দেহে সুখকর স্মৃতি। আর পরবর্তীকালে যখন মেয়েরা, আমরা তো ভারতীয়, আমরা সিন্ধু পারের মানুষ, গঙ্গা পারের মানুষ, পদ্মা, মেঘনা, যমুনা পারের মানুষ। আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়। ভারত আমাদেরকে সাহায্য করছে, আমরা তো ভারতীয়। একে থামানো যায় না, একে থামানো যায় না। এ বিকলাঙ্গ, একে যত মিডিয়াতে আনবে বিএনপি কে তত নিচে নামানো হবে। শুনেন এই কুত্তার বাচ্চার কথা শুনেন। আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়। এই কুত্তার বাচ্চা কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে? তারেক রহমান সাহেব, একে আপনার দলে রাখা কতটা লজিক্যাল? তারেক রহমান সাহেব, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। মির্জা ফখরুলের শ্বশুরবাড়ি ভারতে, বিএনপি কেন ভারত প্রেমী, ভারতকে কেন ছাড়তে চান না? আবার অ্যাডভোকেট ফজলুর রহমান তো বলেই ফেললেন তেনারা নাকি ভারতের। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। যত মিডিয়াতে আনবে বিএনপি কে তত নিচে নামানো হবে। শুনেন এই কুত্তার বাচ্চার কথা শুনেন। আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়। এই কুত্তার বাচ্চা কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে? তারেক রহমান সাহেব, একে আপনার দলে রাখা কতটা লজিক্যাল? তারেক রহমান সাহেব, কতটা লজিক্যাল? প্রতিটা দিন এই হুবড়ি, এই গাবর মুখ খোলে আর আপনার দলের লায়াবিলিটি আরো বেড়ে যায়। দর্শকবৃন্দ, এই কুত্তার বাচ্চা যখন বলে আমরা সবাই ভারতীয়, শুয়োরের বাচ্চা তুই ভারতীয়, আমি বাংলাদেশী। শুয়োরের বাচ্চা তুই ভারতে গিয়ে মর, আমি বাংলাদেশী। ভারত আমার বালের সাহায্য দিয়েছে, ভারত পাকিস্তানকে ভাগ করেছে। লাভ তোর উপরে ফজলু, তুই আমার বাবার বয়সী। ওরে কেউ জুতা পিটা করার মতো কি কেউ নাই কিশোরগঞ্জে বা কোন জায়গায়? আমরা নাকি ভারতীয়। আর ওর রাজাকার আল বদর, এই দুইটা শব্দ ছাড়া এই শুয়োরের বাচ্চার মুখে আর কি কোনো শব্দ আছে? আমি বলছি, এই তুই তো রাজাকারের বাচ্চা, এই কথাটা আমি বলছি। আমাকে যারা বকাবকি করে তার বেশিরভাগ হলো ওই কালো অধ্যায়ে যারা বুদ্ধিজীবী হত্যা করছে, আলবদর রাজাকার যারা ছিল তাদের সন্তানেরা। 2 দিন আগে এই বান্দরের বাচ্চা রিপাবলিক টিভিতে গেছে, ওরে পর্দার মধ্যে লাইটাইতে বাইর করতে, পরে টেলিভিশন শো থেকে পলাইছে। আর এখন বলে আমরা ভারতীয়। দর্শকবৃন্দ, আমাকে বলে জেকব গালি দেয়, জেকব ভালো না, জেকব ভদ্র না, জেকব বেয়াদব। দুনিয়ায় এত ভদ্রলোক আছে, আমার ভদ্রলোক দরকার নাই রে ভাই। আমরা তো ভারতীয়, আমরা সিন্ধু পারের মানুষ, গঙ্গা পারের মানুষ, পদ্মা, মেঘনা, যমুনা পারের মানুষ। আমরা তো ভারতীয়। ভারত আমাদেরকে সাহায্য করছে, ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছিল। অনেকে বলবে তার লাভে করছিল, কেউই লাভ ছাড়া কাউকে সহযোগিতা করে না। ফজলুর রহমান, আপনি এগুলা কি বলেন? সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। বিএনপির হাইকমান্ডকে আমি বলবো, নিচের লেভেলে বহিষ্কার না কইরা 2-1টা বড় নেতা বহিষ্কার করেন, যারা ভেজাল লাগাইতেছে, যারা বিএনপি কে পচাই দিতেছে। আওয়ামী লীগের আমলে কেউ যদি মারা যাইতো সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতো, বিএনপি কে ওই পর্যায়ে নিয়ে ঠেকাইবেন নাকি আপনারা? এইসব নেতা 2-1টা বহিষ্কার করেন। আমরা এর মধ্যে আপনার ইন্ডিয়াতে গেছি আমার শ্বশুরবাড়িতে, সেখান থেকে আমরা দিল্লি, আগ্রা, আজমির শরীফ এইগুলো বেড়াতে গেছি, বাচ্চাদের নিয়ে গেছি। সেগুলো তো আপনার নিঃসন্দেহে সুখকর স্মৃতি। আর পরবর্তীকালে যখন মেয়েরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তো বড় মেয়ে থাকে আপনার ক্যানবেরাতে, তার ওখানে যখন আমরা দুজনে একসাথে গেছি, তখন বাচ্চাদের নিয়ে গেছি। এটাও একটা আনন্দময় মুহূর্ত ছিল। আমার ছোটো মেয়ে এখানে থাকে, তাকে নিয়ে আমরা মাঝে মাঝে বাইরে যাই, সেটা ভালো লাগে। আর ওরা যখন আসে একসাথে, তখন সেই মুহূর্তটা আপনার সবচেয়ে সুন্দর মুহূর্ত। যেমন এখন আমার বড় মেয়ে এখানে আছে, আমার ছোটো মেয়ে আছে, আমার নাতি নাতনিরা আছে।
এটা নিঃসন্দেহে পারিবারিকভাবে আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দময়, কিন্তু কষ্ট হয় যে ওদের সময় খুব কম, ও মাত্র 20 দিনের জন্য এসে আবার চলে যাবে। আপনার নাতনিকে তো আমরা আমাদের আড্ডায় পেতে পারি। হ্যাঁ, পেতে পারেন। আমার নাতনি কই, আসো। শিবি নিনা, এই তো নিনা, বসো। নিনা, নিনা। তোমাকে Very ঈদের sweet. শুভেচ্ছা। তুমি কি শাই ফিল করছো? ও খুব ভালো পিয়ানো বাজাতে পারে, বাহ, হ্যাঁ। ও দারুণ। খুব ভালো ব্যালে নাচতে ব্যালে পারে, নাচতে পারে, আবার টেনিস খেলতে পারে, তাই না? টেনিস খেলতে পারো? বাস্কেটবল না? বাস্কেটবল আমি তোমার নামটা আগে দর্শকদের জন্য বলে নাও। আমার নাম হচ্ছে শেভার ফাহাম। আমি বলি মির্জা, বাট আমি জানি না যেটা রিয়াল মির্জা। মেয়েদের সাথে বাবার খুব অন্তরঙ্গ মুহূর্ত বা খুব চমৎকার কিছু স্মৃতি, এরকম কোনো ঘটনা কি এই মুহূর্তে আপনার মনে পড়ছে? চমৎকার স্মৃতি। আমার একটা কথা বেশি মনে পড়ে, যখন ওদের মানে জ্বর হতো, আমার হাজবেন্ড আমার উপর আস্থা রাখতে পারতো না। সে তখন আমাকে সরিয়ে দিয়ে পানি নিয়ে এসে নিজেই সেবা মাথার করতো। মধ্যে পানি সারা রাত সে পানি দিত মাথায়। এটা খুব মনে পড়ে আর কি, ছোটবেলায় ওরা যখন ছোট ছিল তখন। যেহেতু আপনি একসময় মঞ্চ নাটক করতেন, কবিতা আবৃত্তি করতেন, একটা কবিতা শুনতে চাই। সেটা পুরনো কথা, এখন ওই কবিতা শুনলে আপনাদের ভালো লাগবে না, কারণ অবশ্যই ভালো সে লাগবে। কণ্ঠ নেই, সে আবেগও নেই, স্বাভাবিক। আপনার- আমি একটা কবিতা প্রায়ই আপনার কোট করি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, যেটা আমার খুব পছন্দ হয়, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিকে দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। আমরা সবসময় আসলে মির্জা ফখরুলের কাছ থেকে ভাষণ শুনে অভ্যস্ত, আজকে আমরা কবিতা শোনাতে পেরেছি দর্শকদেরকে, নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে। এই ভালো লাগার রেশটা রাখতে রাখতেই একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন, আমাদের আড্ডায় থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন। ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম রাজনীতিকের অন্তরে। আমাদের চমৎকার আড্ডা হচ্ছে, আমরা আড্ডা দিচ্ছিলাম, আবারও আড্ডায় ফিরতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাই, আপনার একটা সময় আপনি খুব ক্রিকেট ভক্ত ছিলেন, ক্রিকেট নিয়ে অনেক কাজ করেছেন, সেই সময়কার কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। আমি আপনার ছাত্র স্কুল থেকেই ক্রিকেট খেলতাম, ঠাকুরগাঁও কলেজে ছিলাম কিছুদিন, তখন আমি ক্রিকেটকে একটু অর্গানাইজ করার চেষ্টা করি, ঠাকুরগাঁয়ের ক্রিকেটকে, এবং সেখানে আপনার ক্রিকেট মাঠ তৈরি করে, পিচ তৈরি করে, এবং প্লেয়ার তৈরি করবার জন্য একটা ক্লাব তৈরি করি। সেই ক্লাবের আমি আপনার যারা খেলতো তাদেরকে ট্রেন আপ করার ব্যবস্থা করি, কোচ করার ব্যবস্থা করি। সেই সময়ে আপনার আমাদের যারা জাতীয় লেভেলের প্লেয়ার ছিলেন, আশরাফুল, রকিবুল, এমনকি শ্রীলঙ্কার প্লেয়াররা তখন আসতেন, তারাও ওখানে গেছেন খেলতে। তো ওই সময় আপনার একবার আমার ব্যাক পেইন হলো, তো ওই ব্যাক পেইনে আমি আপনার ঘর থেকে বেরোতে পারতাম না, একদম বিছানায় পড়ে থাকতে হতো। তো তখন খেলা দেখার রূপ সামলানো পারতাম না। তো আমি আপনার ওই আমার দোতলা ঘরের জানালা থেকে মাঠ দেখা যায়, তা আমি একটা বাইনোকুলার নিয়ে ওখানে একটু আপনার খাটটাকে উঁচু করে বাইনোকুলার দিয়ে আমি আপনার খেলা দেখলাম। তো সেটা ছিল একটা ব্যাপার। পরবর্তীকালে রাজনীতি আসার পরে আমার ক্রিকেট চর্চা প্রায় শেষই হয়ে যায়, আর ক্রিকেট খেলাই হয়নি, কিন্তু আমি ক্রিকেটের খুব ভক্ত। আমি এখনও সুযোগ পেলেই আপনার ক্রিকেট খেলা দেখি, আমাদের দেশেরটা তো দেখি, আন্তর্জাতিক খেলাগুলো দেখি। আপনার নাতিও তো বোধহয় ক্রিকেট খুব পছন্দ আমার করে। নাতি সাংঘাতিকভাবে ক্রিকেট খেলে, ও ক্রিকেট হচ্ছে ওর প্রাণ। ওকে আপনি দেশ, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল যে কোনো রেকর্ড বলতে বলবেন, ও আপনাকে বলে দেবে। বাহ, জেল জীবনের কোনো গল্প আমাদের বলবেন? জেল জীবনের গল্প তো অনেক, ওখানে সবচেয়ে বড় স্মৃতি যেটা হচ্ছে সেটা হচ্ছে একাকিত্ব। কারণ আমাদের তো আপনার ওই ডিভিশনে দেয়, ডিভিশনে দিলে আপনার দুটো ঘটনা মনে আছে। একটা ঘটনা হচ্ছে প্রথম যেবার আমরা এই পেরিয়ডে যখন গেলাম, তো একসাথে 17 জন গিয়েছি আমরা, আপনার ডক্টর মোশাররফ, তারপরে মির্জা আব্বাস, গয়েশ্বর বাবু, আমি, হান্নান শাহ, তখন ছিল হান্নান শাহ, সঙ্গে ছিল আন্দালিব পার্থ, অ্যানি, কর্নেল অলি, এরা আমরা সব সাথে। তখন পুরনো সেন্ট্রাল জেল, এখানে আপনার
ডিভিশনে মাত্র 10টা রুম, কিন্তু আমরা তো প্রায় 17 জন, জায়গা নাই। তো আপনার আরেকটা রুমে দিয়ে দিল। আমি আর গয়েশ্বরবাবু এক রুমে ছিলাম, আমার পাশের রুমে ছিল আপনার আন্দালি পার্থ আর অ্যানি। তো হঠাৎ করে রাত্রিবেলা চিৎকার শুনলাম, পার্থর মতো গলা মনে হলাম। পার্থ কী ব্যাপার? বলছে যে চাচা, আমাকে চাচা করে বলতে, যে চাচা বিরাট একটা ইঁদুর। তো ওই ইঁদুর ঢুকে পড়েছে আর কি, ঢুকে ওখানে একদম উপরে উঠে বসেছে। সে আর সারা রাত্রি শোয়নি ওখানে, এটা একটা ঘটনা। হ্যাঁ, তারপরে সে শিফট করেছে। পরে আপনার আমরা যখন ওখান থেকে শিফট হয়ে আসলাম আপনার কাশিমপুর জেলে। কাশিমপুর জেলটা খুব সুন্দর। আর আমাদের যেটা ডিভিশন, এটা আপনার অনেকটা স্পেশাস ডিভিশন, খেলার জায়গা ছিল। এখানে আমরা ব্যাডমিন্টন খেলতাম, অনেকে ওখানে ক্রিকেট টুর্নামেন্টও হয়েছে আমাদের। তখন ওখানে ছিলেন অনেকেই, আপনার আমাদের মাহমুদুর রহমান সাহেব ছিলেন, শামসুজ্জামান দুদু সাহেব ছিলেন, আর রিটায়ার্ড আর্মি অফিসার, কিছু আর্মি অফিসার তারা ছিলেন। তো ওখানে খুব হইচই হতো আর কি। তো ওখানে রাতে একবার মনে আছে আমার আর কি, যে হঠাৎ করে আপনার জেলের মধ্যে আপনার কোনো যদি অঘটন ঘটে তখন একটা পাগলা ঘন্টি বাজে। তো এই পাগলা ঘন্টি হঠাৎ করে বেজে উঠলো। তখন কী ব্যাপার? তো বলছে যে স্যার নিশ্চয়ই কোনো কয়েদি পালিয়েছে বা কিছু একটা ঘটনা ঘটেছে। তো তারপরে কী হলো, আপনার কিছুক্ষণ পরে শুনলাম সব বুটের আওয়াজ হচ্ছে আপনার ঠকঠক করে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বিরাট একটা আপনার কারারক্ষীদের একটা আপনার স্কাউটস, এরা সমস্ত বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সব আসে, প্রত্যেকটা রুম সার্চ করা শুরু করলো। এমনকি আমার রুমেও তারা আসলো, এসে আমার রুমেও সার্চ করলো আর কি। এটা আমার জন্য একটা আপনার নতুন অভিজ্ঞতা ছিল। ভয়টা তো প্রায় পেতাম আর কি। ভয় পেতাম মানে অন্ধকার রাত্রি, আপনার চারদিকে সুমসাম, কোনো কিছু নেই। আর আপনার এইগুলো করিডোর অনেক লম্বা, মনে হতো যে কেউ হেঁটে যাচ্ছে, এইগুলোর সমস্যা ছিল কিছু। অপরিচিত পরিবেশ, একটা ভয় তো তবে কাজ আপনার করে। পরের দিকে কিন্তু আমরা ওটা খাপ খাইয়ে নিয়েছিলাম। আর অপেক্ষা করে থাকতাম যে কবে শুক্রবার আসবে। শুক্রবার আসলে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার নাতি নাতি, আমার ভাই বোনেরা, এরা প্রায় আমাকে দেখতে যেতেন সবাইকে। তো ওরা একটু খাওয়া টাওয়া নিয়ে যেত, সেটা আমাদের জন্য একটা বাড়তি আকর্ষণ ছিল। আমাদের সঙ্গে জেলের যারা আপনার কর্মকর্তা ছিলেন, জেলার সুপারভাইজার, আপনার সুপারিনটেন্ডেন্ট, সুপার বলা হয়, তারপর কারারক্ষী, এরা সবাই আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতেন। খাওয়া দাওয়া ওই যদিও আপনার ওখানেই রান্না হতো, কিন্তু খাওয়া দাওয়ার এটাও খারাপ ছিল না। ভাবির ওই সময়টা কিভাবে কাটতো যখন? কষ্টে গেছে ওই সময়টা আসলে ব্যাপার হলো কি, ও তো জেলে থাকতো, অতটা বুঝতো না হয়তো। কিন্তু আমাদের মানে বাইরে যারা ছিলাম তাদের আসলে মানসিক কষ্টটা সাংঘাতিক ছিল আর কি। আমার মনে হয় এত সাফার বোধহয় আমি আমার জীবন এত করিনি। তখন যে মানসিক কষ্টটা পেয়েছিলাম আমি, ও জেলে থাকা, একা আমাকে দৌড়াতে হতো প্রত্যেকটা কেসে। ওর যখনই আপনার হতো, জামিনের জন্য যেতে হতো, তখনই আমি যেতাম। আমি আর বাসায় থাকতে পারতাম না। আর মেয়েরা আমাকে সবসময়, বড় মেয়ে তো সবসময়, ও জেলে গেলে আমার বড় মেয়ে চলে আসতো ক্যানবেরা থেকে। ও তখন কনসিভ না, হ্যাঁ ও আসছে, আর ও কনসিভ করেছে। কনসিভ করা অবস্থাতে ও ওখান থেকে চলে আসছিল বাবার জন্য। বাবা ওকে বকা দিল যে তুমি কেন এসছো মা এই অবস্থায়। ওরা পারে না, থাকতে পারে না, স্বাভাবিক তাই না? এটাই তো স্বাভাবিক। যার জন্য ওই সময়টা খুব মানে এখনও যখন চিন্তা করি আমি যে সেই সময়টা কীভাবে কেটেছে, আমার কাছে বিভীষিকা মনে হয়। আর জেলে দেখা করতে যাওয়া বা ওই সময়টা তো একটা মানে আমাদের রীতিমতো মনে হতো ঈদ বোধহয় সকালবেলা হবে। হ্যাঁ, মানে সমস্ত রান্না, কত রকম পদের তরকারি, এবং অনেকে রান্না করে নিয়ে যেতাম, সবাই মিলে একসাথে ওরা বসে খেত। সে আমার মেয়ে চলে আসতো আগের দিন রাত্রে, আমরা একসাথে গাড়িতে করে নিজেদের গাড়িতেই সমস্ত কিছু নিয়ে খাওয়া টাওয়া নিয়ে রওনা হতাম। তবে মাঝে মাঝে চেহারা খুব খারাপ লাগতো দেখে। ওখানে ওর পেটের সমস্যা একটা আছে তো, IBS, যার ফলে ওর বেশিরভাগ মানে পেটের সমস্যাতেই বোধহয় চেহারা ভীষণ খারাপ হয়ে গেছিলো লাস্টে। আমার মানে খুব খারাপ লাগতো দেখে তখন। আমার একটা আপনার ভয় ছিল, ভয়টা ছিল যে আপনার যেদিন কোর্টে নিয়ে যাবে, কাশিমপুর থেকে কোর্ট, ওই কোর্টে লম্বা জার্নি, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি। তো ভয় লাগতো এটাই যে যদি ওই সময় বাথরুমের প্রয়োজন হয়, তা আমি বাথরুম কীভাবে করব। কারণ ওটার যখন যেতাম, যদিও ওরা মাইক্রো বাসে নিয়ে যেত, কিন্তু পুলিশ স্টেশনে একটা আপনার ব্যাপার। তো ওই জন্য আগের দিন রাত থেকে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম। যারা সকলেই কোর্টে যেতাম সব খাওয়া দাওয়া বন্ধ, পানি পর্যন্ত খেতাম না, কারণ টয়লেটে যাওয়ার সমস্যা ছিল। মাঝে মাঝে গারদে গিয়েও দেখা করেছি, তাই না? গারদেও গেছে, হ্যাঁ গারদেও গেছি, তখন নিয়ে আসছে যখন
তারপর ওখানেও দেখা করতাম আমরা। ওরা খুব মানে করতো, আমাদের কোঅপারেট করতো। অবসর সময়টা কিভাবে কাটান? আমাদের দেশে বিশেষ করে আপনার ওই কবরে যাওয়া পর্যন্ত অবসর পাওয়া যায় না। তারপরেও আমরা চেষ্টা করি আপনার একটু সময় বের করার, একটু বাইরে যাওয়ার চেষ্টা করি। যখন যদি বাইরে যাই আপনার দেশের বাইরে, তখন একসাথেই যাই। আমি প্রায় সব জায়গাতেই একসাথেই আমরা গেছি। তো সেটা আমাদের জন্য একটা, আর এমনিতে অবসর রেখে আমরা ঠিক করলাম যে আমরা ফ্র্যাঙ্কলি বলি আপনাকে আর কি, যে বাইরে অবসরের জন্য আমার বন্ধুবান্ধবরা যারা আছেন তারাও কিন্তু আপনার খুব বাইরে যেতে পছন্দ করেন। তো ঠিক হলো যে আমরা আপনার সিলেটে বা ওই যে শ্রীমঙ্গলে একটা টি গার্ডেনে যাব। ওখান থেকে তখন আপনার 2 দিনের জন্য আমরা একটা হারিয়ে যাই। আমরা সবাই মিলে চলে যাই আপনার টোস্টার একটা অ্যারেঞ্জ করে। আমি আরেকটা জিনিস বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যে রাজনীতিবিদদের রিটায়ার করা উচিত, অবসর নেওয়া উচিত, যেটা বিদেশে করে, সভ্য দেশগুলোতে করে, সবাই কিন্তু রিটায়ার করে। আপনার পশ্চিমবাংলাতেও কিন্তু আপনার জ্যোতি বসু রিটায়ার করেছেন পলিটিক্স থেকে, তাই না? তো এইরকম আমাদের দেশেও কিন্তু রিটায়ারমেন্ট হওয়া উচিত, কালচারটা আসা উচিত। এবং আমি সিরিয়াসলি চিন্তা করি যে পলিটিক্স থেকে একটা মানুষের এইজ আছে, একটা সময় আছে, এই সময়ের পরে তার পক্ষে আপনার আমাদের মতো দেশে পলিটিক্স করা ভেরি ডিফিকাল্ট। এমনকি আপনার পশ্চিমা বিশ্ব যেটা ওরা করে রেগুলার, তারা রিটায়ার করে যায়। তো আমি মনে করি যে এখানে আপনার অবসর নেওয়া দরকার, আর অবসরটা মানুষ তার নিজের মতো করে কাটাবে, সেটাই হওয়া দরকার। তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য যদি কোনো পরামর্শ? তরুণ প্রজন্মের যারা মেধাবী, যারা সৃজনশীল, যারা সৃষ্টিশীল, যারা কন্ট্রিবিউট করতে পারে খুব বেশি, তাদের রাজনীতিতে আসার সংখ্যা খুব কমে গেছে। এবং সবাই বাইরে চলে যেতে চায়, যে তাদের নিজস্ব ক্যারিয়ার তৈরি করবে, বা দেশেও আপনার তারা খুব ভালো থাকবে, ভালো পড়বে, এই জিনিসগুলো তাদের কাছে আপনার একটা বড় জিনিসে দাঁড়ায়। কিন্তু আমি যেটা মনে করি যে দেশের জন্যে, সমাজের জন্যে, মানুষের জন্যে তরুণ প্রজন্মের উচিত আপনার এই বিষয়গুলোকে বিবেচনা করা, এবং যাদের মেধা আছে তাদের রাজনীতিতে আসা। তাহলে যে সমস্যাটা তৈরি হচ্ছে ভবিষ্যতে, আপনার যারা নেতৃত্ব দেবে সেখানে একটা বড় শূন্যতা দেখা যাচ্ছে। আপনি দেখুন, আগে কলেজ সংসদগুলোতে নির্বাচন হতো, ইউনিভার্সিটিগুলোতে নির্বাচন হতো, ডাকসু, এই নির্বাচনগুলো থেকে যারা বেরিয়ে আসতো ছাত্র নেতা হিসেবে, এরাই কিন্তু দেশের আপনার পরবর্তীকালে নেতৃত্ব দিচ্ছে, এরা এখনও দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন সেই প্রসেসটা একেবারে নীল হয়ে গেছে গত 1 যুগ ধরে প্রায়। এবং যেখানে আমি খুব আতঙ্কিত যে ভবিষ্যতে আমাদের লিডারশিপটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। তা আমি নতুন প্রজন্মকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে দেশের জন্য চিন্তা করতে হবে, মানুষের জন্য চিন্তা হবে, প্রতিবেশীদের জন্য চিন্তা করতে হবে। একা ভালো থাকলেই হবে না, সকলকে নিয়ে ভালো থাকতে হবে, তার জন্য সমাজকে তৈরি করতে হবে। আমাদের দর্শকদের জন্য ঈদের কোনো শুভেচ্ছা বাণী? দর্শকদের জন্য ঈদের শুভেচ্ছা অবশ্যই, সেই সঙ্গে যেটা প্রত্যাশা করি যে এবারকার ঈদ তাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক। এবং আমার প্রত্যাশা সবসময় যেটা থাকে যে একটা মুক্ত সমাজ, মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, কথা বলার স্বাধীনতা, এবং আপনার মানুষের যে হিংসা, প্রবণতা, হত্যা, খুন, এগুলো বন্ধ হয়ে যাক। আমরা সত্যিকার অর্থেই একটা আপনার মুক্ত সমাজ, ঐক্যবদ্ধ সমাজ, ভালোবাসার সমাজ, একটা প্রেমের সমাজ আমরা আপনার তৈরি করতে চেয়েছিলাম যুদ্ধের সময়, এখনও তাই চাই। আমি আশা করি যে নতুন প্রজন্ম সেই জায়গাটাতেই ফিরে আসবে। দারুণ। ভাবি, যদি ঈদের শুভেচ্ছা জানাতেন দর্শকদেরকে। ঠিক আছে, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সমস্ত দেশবাসী সকলে ভালো থাকুক, এটাই আমার একমাত্র কামনা আপনাদের কাছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেক মূল্যবান সময়ে আমাদেরকে দিয়েছেন, দেশ টিভির দর্শকদের জন্য, আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ একটা ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য। আমার পলিটিক্যাল জীবনে আমি এই ধরনের অনুষ্ঠান কিন্তু করিনি কখনো। আপনাকে ধন্যবাদ যে আমি অন্তত একটা রিলিফ হয়েছে আর কি। থ্যাংক ইউ। ভালো থাকবেন। দেশ টিভিকেও ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা বাংলাদেশের অন্যতম বৃহত্তম দলের অন্যতম ব্যক্তি মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় এসেছি, এবং তাদের পারিবারিক একান্তই কিছু ব্যক্তিগত গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে আবারও ঈদ মোবারক। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি। লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। বিএনপি ভারত প্রেমী এ বিষয়েও লিখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।